মোস্তাকিম ফোন করতেছিল, তখন অলরেডি ওয়ার্ড থেকে ফোন করতেছে, স্যার কখন আসবেন, মানে ওয়ার্ডে ঢুকতে হবে আর কি। স্যার শুরু করেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট একটু আলোচনা করি আর কি। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। তো আমাদের যেটা মেন সেটা হলো আমার ম্যানেজমেন্ট পার্টে আসি। হ্যাঁ, ম্যানেজমেন্ট পার্টে ডায়াবেটিসের ম্যানেজমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। ডায়াবেটিসের ম্যানেজমেন্ট, আমরা ম্যানেজমেন্ট বলতে আমরা শুধু মনে করি যে শুধুমাত্র ড্রাগ। তা আসলে ম্যানেজমেন্ট শুধুমাত্র ড্রাগ না, এখানে আমরা বলি যে 3D, এটা 3D দিয়ে আমরা এক্সপ্রেস করি। এখন অবশ্য 4D আসছে, অনেক কিছু আসছে, আমরা আগের হিসাবে ধরি যে 3D। 3D মানে কি? 3D মানে আমরা বলছি যে প্রথম 3টা ডি, একটা হলো ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। ঠিক আছে, এই 3D ম্যানেজমেন্ট। তার মানে রুগী 1-2 নম্বর টপকে 3 নম্বর গেলে হবে না। অনেক রুগী আছে যে স্যার আমি ওষুধ খাই কিন্তু আমি হাঁটি না, আমি ওষুধ খাই কিন্তু হোটেলে নাস্তা করে প্রতিদিন আমার নাস্তার সঙ্গে আমার মিষ্টি না খাইলে হয় না। তো যার ফলে তার ডায়েটও ঠিক নাই, সে হাঁটেও না, ডিসিপ্লিনও ঠিক নাই। যার ফলে ডায়েট এবং ডিসিপ্লিন বাদ দিয়ে শুধুমাত্র ড্রাগসে যাবে, ওই রুগী কোনোদিন ম্যানেজড হবে না। ডায়াবেটিস রুগী ম্যানেজ করতে গেলে প্রথমে আমাদের 3Dর প্রথম 2টা ডি ম্যানেজ করে তারপরে 3 নম্বর দিতে যাবে। একই সঙ্গে একটা রোগী যখন মানে এক্সারসাইজ করবে, ডিসিপ্লিন মেনে চলবে, তখন তার ড্রাগসের কার্যকারিতাও বেড়ে যাবে। তাহলে যার ফলে রোগীকে যখন আমরা কাউন্সিলিং করবো, রোগীকে যখন বলবো, তখন আমরা জাস্ট এইভাবে বলবো যে আপনার ম্যানেজমেন্ট কিন্তু 3D। প্রথমে ডায়েট, কি খাবে তার একটা চার্ট ধরায় দিব, অত ডায়াবেটিসের অলরেডি চার্ট আছে। তারপর ডিসিপ্লিন, যে সেটা এক্সারসাইজের মাধ্যমে লাস্টে আমরা বলছি যে অ্যাটলিস্ট 30 মিনিটস দেন 5 ডেজ ইন এ উইক। বলেছে যে কমপক্ষে 7 দিনের মধ্যে আপনি 5 দিন হাঁটবেন, এবং সেটা যদি কমপক্ষে 30 মিনিট হাঁটা হয়। এবং ওয়েট ম্যানেজমেন্ট, যে আমরা জানি যে বেজাল মেটাবলিক ইন্ডেক্স সেটা লেস দেন 25 থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, বডি মাস ইন্ডেক্স, সরি বডি মাস ইন্ডেক্স লেস দেন 25। কারণ লেস দেন 25 হলো নর্মাল, 25 থেকে উপরে গেলে ওভারওয়েট, ওভারওয়েট হয়ে গেলে বডি মাস ইন্ডেক্স যদি বেড়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় তার ইনসুলিন রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। তার মানে কিছু ওভারওয়েট হয়ে গেলে কিছু ফ্যাট পার্টিকেল ইনসুলিন রিসেপ্টরের মধ্যে জমা হয়ে যায়, যার ফলে ইনসুলিন কাজ করে না। এটা টাইপ 2 ডায়াবেটিস হওয়ার মেইন কজ। তো এই জন্য আমাদের ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। প্রথমে আমরা ডায়েট নিয়ে একটু ছোট্ট আলোচনা করি। ডিসিপ্লিন নিয়ে কোনো আলোচনা কিছু নাই, যে ওজন কমাইতে হবে, বডি মাস ইন্ডেক্স 25 নিচে আনতে হবে, এবং কমপক্ষে সপ্তাহে 5 দিন 30 মিনিট হাঁটতে হবে। যদিও নতুন কিছু গাইডলাইনে আছে যে না, প্রতিদিন 30 মিনিট হাঁটলে সপ্তাহে 7 দিন হাঁটতে হবে, আর যদি 5 দিন হাঁটে তাহলে 45 মিনিট হাঁটতে হবে। এগুলো নিয়ে ডিবেট আছে অনেক, কিন্তু হাঁটতে হবে 30 মিনিটস 5 ডেজ। আমি যেহেতু আমরা ডেভিডসন ফলো করি, আমরা ডেভিডসন কথাবার্তা বলবো, এর বাইরে কোনো কথাবার্তা বলবো না। ঠিক আছে না? ঠিক আছে, যে এটা আমরা জাস্ট ওইভাবে আমরা যে আমরা চিন্তা ভাবনা করবো যে কিভাবে আমরা মেনটেন করব। এবং ডায়াবেটিস রোগীর আরো কিছু জিনিসপত্র আছে, যেমন ব্লাড প্রেশার কিভাবে কন্ট্রোল করবো, ইউরিনালাইসিস, এগুলো আমাদের দরকার নাই, আমরা শুধু ম্যানেজমেন্টে থাকি। তারপর ডায়েটারি ম্যানেজমেন্ট। ডায়েটারি ম্যানেজমেন্ট এটা ডেভিডসন একটা চার্ট, যে ডায়েটারি ম্যানেজমেন্ট যে আমরা যে খাবারটা খাবে, সে তার মধ্যে কার্বোহাইড্রেট এবং ফ্যাট, প্রোটিন এটা কতটুকু থাকবে। অনেকে মনে করে যে না, এখন ইদানিং একটা ট্রেন্ড চালু হচ্ছে যে কিটো ডায়েট। কিটো ডায়েট মানে হলো যে ওর মধ্যে কোনো কার্বোহাইড্রেটে থাকবে না, শুধুমাত্র ফ্যাট এবং প্রোটিন। তো ফ্যাট এবং প্রোটিন থাকলে দেখা যায় যে কার্বোহাইড্রেট না থাকলে পেশেন্টের কিটোএসিডোসিস ডেভেলপ করতে পারে। ইনিশিয়ালি হয়তো তার ডায়াবেটিসটা খুব সুন্দর চলে আসবে, কিন্তু আমাদের শরীরের অনেক অর্গান ফুললি ডিপেন্ড অন কার্বোহাইড্রেট, লাইক ব্রেন, যার ফলে দেখা যায় যে ডিমেনশিয়া হয়। যারা কিটো ডায়েট করে তাদের ডিমেনশিয়া হয়। আমাদের কাছে যারা কিটো ডায়েট নিয়ে আসে তাদের ডিমেনশিয়া নিয়ে আসে। এবং সাম সর্ট অফ কার্বোহাইড্রেট নিডস ফর দ্য নিউট্রিয়েন্ট অফ দি স্কিন অ্যান্ড হেয়ার। এরা দেখা যায় চুল, কিটো ডায়েট করার পর চুল পড়া নিয়ে আসে, স্কিনের সমস্যা নিয়ে আসে, এবং সবচেয়ে সমস্যা হলো এটা ডিমেনশিয়া নিয়ে আসে। কারণ আমরা জানি যে আমাদের ব্রেন সোললি ডিপেন্ড অন কার্বোহাইড্রেট। শুধু এই লম্বা সময় যখন তারা কিটো ডায়েট করে, এদের সমস্যা হয়ে যায়। এটা একটা কিটো ডায়েটটা আবিষ্কার হয়েছিল তোমার ইপিলিপসির জন্য। এটা তোমার 19 শতকের প্রথমের দিকে ইউরোপে খুব জনপ্রিয় ছিল, বিশেষ করে যারা
ইপিলেপসি, ইয়াং ইপিলেপসি, অল্প বয়সে যারা ইপিলেপসি, তাদের ক্ষেত্রে ডায়েটটা শুধুমাত্র কিটো ডায়েট করে দেখা যেত তাদের ইমপ্রুভ করতেছে। কিন্তু এটা পরে দেখা যায় তাদের ওয়েটও কমতেছে। তো এইটাকে ধরে রাখে এটা করছে, কিন্তু এটা সবসময় করা যাবে না, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের, কারণ কিছু কার্বোহাইড্রেট লাগবে। কতটুকু লাগবে? সে যতটুকু খাবার খাবে, যতটুকু ক্যালোরি কনজিউম করবে, তার কমপক্ষে তার 45 to 60% ক্যালোরি আসতে হবে কার্বোহাইড্রেট থেকে। ফ্যাট থেকে আসতে হবে অবশ্যই লেস দ্যান 35, এবং প্রোটিন থাকবে 10 to 15%। ঠিক আছে? প্রোটিন কখনোই 1 মিলিগ্রাম পার কেজি বডির বেশি না। তার মানে একটা লোক যদি 70 কেজি হয়, মনে করে যে আমার ওয়েট 70 কেজি, তাহলে 1 গ্রাম পার কেজি মানে আমাকে তাহলে 70 গ্রামের, যদি ডায়াবেটিস আমি হইতাম তাহলে আমাকে 70 গ্রামের বেশি প্রোটিন খাওয়া যাবে না। 70 গ্রাম মানে কত হচ্ছে? 1 পোয়া 4 ভাগের 1 ভাগ, তাই না? তার মনে করো যে মাংস হয়তো 4-5 পিস, ঠিক আছে, এরকম। এবং সারাদিনে সবজি এবং ফলমূল খাইতে হবে, এটা মাস্ট রাখতেই হবে। ঠিক আছে? এখানে জিনিসটা এটা মনে রাখতো, গ্রোস তোমরা মনে রাখবা যে কার্বোহাইড্রেট 50%। আমাদের যেটা আমাদের স্যাররা মানে যেটা বলতো, যে আমরা যেটা পড়ছিলাম তখন বলতো যে 50%। এরা যেহেতু এরা খুব একদম টু দ্য পয়েন্ট বলছে যে 45 to 60%, মানে অর্ধেক থাকতে, অর্ধেক সোর্স আসতে হবে তোমার কার্বোহাইড্রেট থেকে। বাদ বাকি যে 50% এটা যে নতুন বইতে 50 দেওয়া আছে। ও 50 দেওয়া আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার এটা একটা। আর হ্যাঁ, নতুন বই 50 দেওয়া আছে। এর মধ্যে সুক্রোজ যেটা আছে, সুক্রোজটা আসলে মনে হলো তোমার যেটা গ্লুকোজটা সরাসরি তো রিফাইন্ড, আর সুক্রোজটা হলো কমপ্লিকেটেড, এটা আপ টু 10% কিন্তু খাওয়া যেতে পারে। ফ্যাটের জন্য বলি আমরা ফ্যাট লেস দ্যান 35, ঠিক আছে, এটা বেশি যাওয়া যাবে না, কারণ এর বেশি ফ্যাট গেলে সেটা জমা হবে। এর মধ্যে সবচেয়ে ভালো হলো, সবচেয়ে বেস্ট হলো মোনো, যেটা হলো মোনো আনস্যাচুরেটেড, যেটা অলিভ অয়েলে পাওয়া যায়। ঠিক আছে? এটা কিন্তু একটু বেশি খেলে সমস্যা নাই, মানে এই জন্য অলিভ অয়েল আমাদের এটা খুব বলে। ঠিক আছে? আর খুব মোনো আনস্যাচুরেটেড। কিন্তু যেটা পলি আনস্যাচুরেটেড, যেমন ঘি, বাটার যেগুলো আছে, এগুলা যত কম খাওয়া যায়, কিংবা স্যাচুরেটেডটা মনে হয় ঘি, বাটার, আর পলি আনস্যাচুরেটেড মনে হলো যেগুলো যেগুলো সয়াবিন টয়াবিন এগুলো আছে। তো সবচেয়ে ভালো হলো তোমার হলো মোনো আনস্যাচুরেটেড অলিভ অয়েল। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা কিভাবে করব। ঠিক আছে? ডায়েটটা। আর এগুলো গতানুগতিক কথাবার্তা কিছু আছে। ঠিক আছে? ওয়েট ম্যানেজমেন্ট করা, বডি মাস ইন্ডেক্স 25 এর মধ্যে করা, এগুলো কথাবার্তা। কিন্তু তোমরা শুধু মনে রাখবা যে অ্যাথ্রোজেনিক যেসব ডায়েট আছে সেগুলোকে আমরা মানা করবো পেশেন্টকে যখন। অ্যাথ্রোজেনিক ডায়েটের মধ্যে হলো ফ্যাট, আর একটা হলো যে ডায়াবেটিস রোগী কিন্তু লং টার্মে মানে সমস্যা হয়, কোমরবিডি ডেভেলপ করে হলো নেফ্রোপ্যাথিতে। আর নেফ্রোপ্যাথির কজ হলো এক্সেস হাই প্রোটিন ডায়েট, প্রচুর প্রোটিন যারা খায়। ঠিক আছে? এক বসাতে মনে করে একদম 1 কেজি মাংস খেয়ে 1/2 কেজি, এদের হয় যে নেফ্রোপ্যাথি ডেভেলপ করে। তো এই যে প্রোটিন ইনটেকটা কমাইতে হবে, আর অ্যাথ্রোজেনিক যে ফ্যাট যেটা আছে সেটা কমাইতে হবে, স্পেশালি পলি আনস্যাচুরেটেড যেগুলো আছে, ঘি, বাটার, এগুলো কমাইতে হবে। এটা হলো আমাদের ডায়েটারি ম্যানেজমেন্ট। আমরা চলে আসি এরপরে ডিসিপ্লিন। তো বলছি যে আসলে ডিসিপ্লিনে তেমন কোনো আলাদা করে কোনো কিছু বলার দরকার নেই। ডিসিপ্লিনে যেটা সেটা হলো আমরা শুধু বলবো যে আপনি করবেন, অ্যাটলিস্ট আপনি 30 মিনিটস করে হাঁটবেন। সেটা এক্সারসাইজটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি। ঠিক আছে? যে ম্যান্ডেটরি না হলে ওষুধ কিন্তু কাজ করবে না। ঠিক আছে না? ওষুধ কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমরা সবাইকে এনকারেজ করবো যে, এখন আগে একটা ধারণা ছিল যে কমপক্ষে যেন সে সকালবেলায় হাঁটে, এটা হলো আগের ধারণা। এখন আমরা বলি যে না, অনেক রোগী বিকেলবেলা হাঁটতে পারবেন। ঠিক আছে? তো এখানে বলতেছে যে 18 বছরের বেশি যাদের বয়স, তারা মিনিটকে 7 দিয়ে ভাগ করলে কত হয়?
কত হচ্ছে? হ্যাঁ, তাহলে আপনারা এই জন্য বলতেছে সপ্তাহে প্রতিদিন নতুন যেটা গাইডলাইন সেটা বলতেছে যে 150 মিনিট হলো এটা মডারেট ইনটেন্সিটি, মানে যারা হাঁটাহাঁটি করে। আর যারা জিমে যায় ভিগোরাস এক্সারসাইজ করে তাদের সপ্তাহে হলো তোমার 75 মিনিট, তাহলে প্রায় মনে করো 11 মিনিটের মতো হচ্ছে, 17 তাই না? তাহলে তোমার যারা খুব ভিগোরাস এক্সারসাইজ করবে তাদের কিন্তু সপ্তাহে 75 মিনিট করলে হবে। আর যারা মডারেট ইনটেনসিটি, যেটা বাংলাদেশে আমরা করি ডায়াবেটিস রোগীরা হাঁটে, ঠিক আছে, এটা হলো তোমার 150 মিনিট পার সপ্তাহে। এটা মাথায়, এক্সারসাইজের ব্যাপারটা এই জিনিসটা মাথায় রাখবা। এটা তোমার বই কখনো আসে না, ভাইয়া বোর্ডে জিজ্ঞেস করবে না, তোমার প্র্যাকটিক্যাল নাইস টু নো। ঠিক আছে, যে 150 মিনিট হলো প্রতি সপ্তাহে মডারেট ইন্টেন্সিটি। আর ভিগোরাস এক্সারসাইজ যারা জিমে যাবে ডায়াবেটিস রোগী জিম করবে তাদের 75 মিনিট প্রতি সপ্তাহে হলেই হবে। ঠিক আছে, এখন যাদের বয়স 65-র উপর তারা কি অবস্থা? ঠিক আছে, তাদের ভিগোরাস এক্সারসাইজ করার দরকার নেই। ঠিক আছে, যে তারা 90 মিনিট যদি প্রতি সপ্তাহে নর্মালি একটু হাঁটে তাহলে যথেষ্ট। 90 মিনিট তাদের জন্য। এটা ধীরে ধীরে তোমার প্র্যাকটিক্যাল লাইফে তোমার যখন ডাক্তার হবা তখন এটা তোমার কাজে লাগবে, যে কোন এজের জন্য কেমন। স্যার আমি তো জিম করি, আমি, হ্যাঁ হ্যাঁ, 7 দিনে, হ্যাঁ, ডেলি 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 প্রতি সপ্তাহে 7 দিনে। না 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 না, এটা 7 দিন ভাগ করে, যে আমি 7 দিনে হাঁটা একদিনে 150 মিনিট হাঁটে ফেললাম, তা হবে না। ঠিক আছে, এটা খুব সুন্দর প্রশ্ন করছো। ঠিক আছে, এটা 7 দিন ভাগ ভাগ করে। ঠিক আছে, তাহলে এটা ভাগ ভাগ করে এগুলা প্রতিদিনের জন্য ডেলি বেসিসে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর ওয়েস্টার্ন কান্ট্রির জন্য কিছু রিকমেন্ডেশন আছে, যারা অ্যালকোহল খায় তাদেরকে বন্ধ করতে হবে। বাংলাদেশেও কিন্তু মানে বোঝা যায় না, কিন্তু অনেকে অ্যালকোহলিক আছে, তাদেরকে বন্ধ করতে হবে, আরেকটা স্পেশালি কোশ্চেন হায়ার এডুকেটেড গ্রুপটা। হ্যাঁ হ্যাঁ, স্যার, অনেক পেশেন্ট আছে তো স্যার আনএবল স্যার, ওনারা হাঁটতে পারে না স্যার, তাহলে ওই পেশেন্ট গুলাকে স্যার আমরা কি ড্রাগ দিয়ে ম্যানেজমেন্ট করবো স্যার? তাদেরকে স্যার অনেক পেশেন্ট বুঝলাম আছে না। যখন হাঁটতে পারে না স্যার, মানে তাদের আরো হ্যাঁ কোনো হ্যাঁ ফিজিক্যাল অ্যাবনর্মালিটি আছে স্যার, তাহলে কি ওই পেশেন্ট গুলাকে ড্রাগ দিয়ে ম্যানেজ করবো স্যার আমরা? হ্যাঁ, যে একদম হাঁটতে পারবে না, মানে ডিসেবল, ঠিক জি আছে, স্যার। তাদের কিছু রেকমেন্ডেড গাইডলাইন আছে, সে বসে কতটুকু করবে, মানে তাদের জন্য কিছু জন্য রেকমেন্ডেড কিছু গাইডলাইন আছে। বেড বাউন্ড না কোথায়, এটার জন্য স্পেশাল কিছু ডাব্লিউএইচওর গাইডলাইন আছে। কিন্তু দেখা যায় যে ডিসেবল যদি না হয়, তার ফিজিক্যাল যদি ডিফর্মিটি না থাকে, আর 65 বছর উপর যদি হাঁটার মতো ক্ষমতা থাকে, তাহলে সে 90 মিনিট যেন হাঁটে। ঠিক আছে, মানে সে যেন 90 মিনিটের উপর হাঁটে, মানে তার প্রায় 15 মিনিটের মতো হচ্ছে পার ডে, মানে অল্প। 65 বছরের উপরে যারা, ঠিক আছে, তাদের জন্য এটা রিকমেন্ডেশন। আর একদম ডিসেবল, বেড বাউন্ড, চেয়ার বাউন্ড, তাদের জন্য কিছু ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, ডিফারেন্ট কিছু এক্সারসাইজ আছে। ওটা আমাদের কনসার্ন না, ওটা আমরা মানে ওটা স্পেশালিস্ট ব্যাপার। তো আমরা ড্রাগে চলে যাই। হ্যাঁ, ড্রাগসে চলে আসি। ড্রাগসের মধ্যে প্রথমে হলো যে বিগুয়েনাইট। বিগুয়েনাইট মানে হলো ইনসুলিন সেন্সিটাইজার। এটা হলো ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায়, ঠিক আছে। এবং বিগুয়েনাইট সারা পৃথিবীতে একটাই আছে, সেটা হলো মেটফরমিন। তো মেটফরমিন, হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, জি স্যার। এটাকে বলা হয়, আমরা কিছু বলি যে কথা দেবো তোমাদের যখন ক্লাসে, মানে ওয়ার্ডে রাউন্ড দেবো, ডাক্তার হবা, তখন দেবো স্যার বলবে যে একটা ইনসুলিন সেন্সিটাইজার দিয়ে দাও, অথবা বলবে একটা ইনসুলিন সেগ্রোটা গক দিয়ে দাও। তো ইনসুলিন সেন্সিটাইজার মানে হলো তোমার মানে রোগীর শরীরে যথেষ্ট পরিমাণ ইনসুলিন আছে, কিন্তু তার ইনসুলিনটা কাজ করতেছে না, হয় তার ইনসুলিন রেজিস্ট্যান্ট, ঠিক আছে, আছে, বডি মাস ইন্ডেক্স 25-এর বেশি, তখন স্যাররা বলবে কি ইনসুলিন সেন্সিটাইজার দাও। ওয়েস্টার্ন কান্ট্রিতে তুমি যদি বিদেশ যাও, অনেকে যাচ্ছে, তাহলে দেখবে যে তারা কি করবে, সি পেপটাইড পরীক্ষা করবে, যে শরীরের মধ্যে ইনসুলিন কেমন আছে। যদি দেখা যায় শরীরের মধ্যে ইনসুলিন যথেষ্ট আছে কিন্তু কাজ করতেছে না, তাহলে বলবে যে সেন্সিটাইজার দাও, এন্ড দ্যাট ইজ মেটফরমিন। আর কেউ বলবে যে না, ইনসুলিন তখন প্রোডাকশন হচ্ছে না, বেটা সেলটা কোনো কারণে লেথার্জিক হয়ে আছে, একে ইনসুলিন সেক্রেটে গক দাও,
সেক্রেটোকক মানে হলো যে ইনসুলিনটাকে তৈরি করা বাড়াবে, তার বেটা সেলের প্রোডাকশনটা বাড়াবে। এখন তার মানে হলো যে আমার সাথে যথেষ্ট ইনসুলিন আছে, আমার বয়স 45 এর উপর, 40 এর উপরে, ওবিস, তাহলে আমাকে মেটফরমিন, দ্যাট ইজ সেন্সিটাইজার দেওয়া হবে। সারা পৃথিবীতে বেগুনাইট একটাই পাওয়া যায়, সেটা মেটফরমিন। একে বলা হয় যে নাম্বার 1 ড্রাগ। বলা হয় যে আমরা ধীরে ধীরে শিখবো, ঠিক আছে, যে দিস ড্রাগ শুড বি গিভেন ইন এভরি ডায়াবেটিক পেশেন্ট। কিন্তু সমস্যা আছে কিছু। সমস্যা হলো কি, প্রথমে হলো তোমার চেম্বার যখন করবা, কোনো কোম্পানির লোকজন আসে বলবে না স্যার এই ওষুধটা লেখেন। কারণটা কি? কারণটা হলো এর দাম মাত্র 8 আনা 50 পয়সা, ঠিক আছে, কোম্পানির লাভ নেই, এই জন্য আসে বলবে না। অথচ গাইডলাইন যত পাবা সবগুলোতে বলবে যে আপনার 1 নম্বর ওষুধ শুড বি মেটফরমিন। কিন্তু কোনোদিন তোমার ডাক্তার লেখে কোনো কোম্পানি এসে বলবে না স্যার আপনি মেটফরমিন, আমার কোম্পানি মেটফরমিন আছে লেখেন, কারণ এর দাম হলো 8 আনা। কিন্তু এর সাইড ইফেক্ট আবার খুব বেশি। এর 25% পেশেন্ট দেখা যায় আপার যে আপসেট নিয়ে আসে। কেমন? যে তারা দেখা যায় যে একটু ডিসপেপসিয়া হচ্ছে, কারো কারো পেট অ্যাবডোমিনাল ক্র্যাম্প হচ্ছে, কারো কারো পেটটা ফাঁপে যাচ্ছে, ব্লটিং হচ্ছে, কারো কারো বমি ভাব, নাউসিয়া হচ্ছে। এটা দেখা যায় যে 25%, যাকে তুমি 100 জনকে দাও তার 25% কিন্তু এই মাইল্ড গ্যাস্ট্রিকের সাইড এফেক্ট আসতে পারে। কিন্তু সমস্যা হলো এই 25% এর মধ্যে 5% এত বেশি সমস্যা হয়, দে আর আনএবল টু টলারেট দিস সাইড সিমটম। তার ফলে কোন রোগী নতুন ডায়াবেটিস হইলো, হঠাৎ করে তোমার কাছে এসে বললো যে ডাক্তার সাহেব আমার তো পেট খুব ব্যথা করতেছে, আমার তো পেট ফাঁপে যাচ্ছে, আমার বমি ভাব হচ্ছে, তাহলে ইউ শুড ফার্স্ট আইডেন্টিফাই দ্য ড্রাগস, কোনো ড্রাগ ইন্ডুস কিনা, এন্ড দ্যাট যদি তুমি দেখো যে মেটফরমিন আছে, দ্যাট ইজ দ্য কালপ্রিট। যদিও this is the first line drug, this is the best drug in diabetes, but sometimes in 5% of patients this is unbearable, তারা সহ্য করতেই পারে না। তো এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এমনকি আমাদের WHO গাইডলাইনের পাশাপাশি অনেক দেশে বলা হয় যে মেটফরমিন শুড বি only one the first drug in female patient। কেন? যে এই যে এই মেটফরমিন ফিমেল পেশেন্টের ক্ষেত্রে তোমার সার্ভাইকেল কার্সিনোমা ঠেকায়, এবং অনেক ফিমেল পেশেন্টকে ইউজ করা হয় মেটফরমিন, ইয়াং নন ডায়াবেটিক, যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আছে। আমরা পড়বো ভবিষ্যতে এন্ডোক্রাইনোলজিতে, মনে রাখো পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, ওবিস হয়ে যাচ্ছে, মেনস্ট্রুয়েশন রেগুলার করার জন্য ব্যবহার করা হয়। এবং দেখবা যে অনেকেই সারা পৃথিবীতে যে ওবেসিটি কমানোর জন্য 2টা মাত্র ওষুধ, একটা হলো এই মেটফরমিন, আর একটা হলো তোমার হলো অর্লিস্ট্যাট গ্রুপের ওষুধ। হ্যাঁ, অর্লিস্ট্যাট, 2টা মাত্র ওষুধ আছে যেটা FDA অ্যাপ্রুভড ওবেসিটি কমানো ওষুধ, যার ফলে এর এত গুণ, ঠিক আছে। এমনকি দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইনফার্টিলিটি, ঠিক আছে, মেনস্ট্রুয়েশন অ্যাবনর্মালিটি, সেক্ষেত্রেও গাইনোকোলজিস্টরা মেটফরমিন ইউজ করে। So this is the number 1 drug in diabetes. This is the number 1 drug in female diabetes. Next আমরা আসি, এটুকুই আমাদের মেটফরমিন নিয়ে কথাবার্তা। মেটফরমিন নেক্সট হলো সালফোনালিউরিয়া। দিস ইজ অলসো ওয়াইডলি ইউজড ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে এটা খুবই ইউজ করা হয় সালফোনালিউরিয়া। তো সেক্রেটোকক মানে কি? বেটা সেল থেকে সে রিলিজ করতেছে। ভেরি গুড, ঠিক আছে। এটা এটিপি তোমার ইনফ্লাক্স করে, এটিপি চ্যানেল ওপেন করে দেয়, এর মাধ্যমে ট্রিগারিং করে আর কি ইনসুলিন সিক্রেশন। এত আমাদের ডিটেলস অত জানার দরকার নাই, ঠিক আছে। কিন্তু সালফোনালিউরিয়ার যে সমস্যাটা হলো সেটা হলো যে তার মানে আমার যেটুকু ইনসুলিন আছে তার চেয়ে বেশি ইনসুলিন তৈরি করে ফেলতেছে। তাহলে ইনসুলিন বেশি তৈরি হলে কি হইতে পারে? হাইপোগ্লাইসেমিয়া। ভেরি গুড। তাহলে এর অ্যাডভার্স ইফেক্ট হলো হাইপোগ্লাইসেমিয়া, এবং 2 নম্বর হলো ওয়েট গেইন। তাহলে কোনো চিকনা রোগী যদি আসে বলে, আমাদের সময় বলতো, স্যাররা জিজ্ঞেস করতো যে একটা রোগী চিকনা ডায়াবেটিস কি দিবা, মানে স্যাররা শুনতে চাইতো যে সালফোনের দিয়া বলো, কারণ এটার সাইড এফেক্ট হলো ওয়েট গেইন, যেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওটা আমাদের ওয়েট কমাইতেছে মেটফরমিন, এটা কিন্তু ওয়েট গেইন করতেছে, ঠিক আছে না? তাহলে এটা সাইড এফেক্ট 2টা, একটা ডিভাস্টেটিং হাইপোগ্লাইসেমিয়া, নাম্বার 2 ওয়েট গেইন। ডায়াবেটিক পেশেন্ট চিকনা, তাকে আমরা এটাই দিব, ঠিক আছে।
আর এটা মেইনলি, কিন্তু আমাদের মানে আমাদের দেশে আমরা ওই অনেকগুলো আছে, দেখো অনেকগুলো উদাহরণ দিচ্ছি, সালফোনাইডের উদাহরণ দেওয়া আছে, গ্লিকাজাইড, গ্লিভেনক্লামাইড, গ্লিমিপেরাইড, গ্লিপিজাইড। সাধারণত সারা পৃথিবীতে এই চারটাই বেশি চলে, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে আবার আমেরিকা আর ইউরোপের মধ্যে দ্বন্দ্ব আছে, মানে বিশেষ করে ব্রিটিশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আর আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, এদের মধ্যে খেচাল আছে। যে আমি প্রথমে 1 নম্বরটা দেখি গ্লিকাজাইড। এটা হলো ব্রিটিশরা সবচেয়ে বেশি ব্যবহার করে। ব্রিটিশ ইংল্যান্ডে, তোমরা তো একসময় অনেকে ইংল্যান্ডে ডাক্তার হয়ে যাবা, দেখবা যে ওদের নাম্বার 1 সালফোনাইলের ড্রাগ হলো গ্লিকাজাইড, ওরা খুব পছন্দ করে, ঠিক আছে। কিন্তু আমেরিকা আবার এটা মানে না, ওরা ইউজ করে হলো আমরা যে 2 নম্বরে দিচ্ছি গ্লিবেনক্লামাইড। আমেরিকা সবচেয়ে বেশি সালফোনিউরিয়া, নাম্বার 1 সালফোনিউরিয়া ইজ গ্লিবেনক্লামাইড, ঠিক আছে। তাহলে পার্থক্য কি? একটা অনেক বড় বড় স্টাডি আছে, সেখানে দেখা যায় যে গ্লিকাজাইড হার্টের রোগীদের জন্য খুব ভালো, ঠিক আছে। আর কিন্তু আবার গ্লিবেনক্লামাইড খুব সুন্দর গ্লুকোজটা কন্ট্রোল করে, কিন্তু গ্লিবেনক্লামাইড আবার হাইপোগ্লাইসেমিয়া করে। তো আমরা আমেরিকার সঙ্গেও নাই, আমরা ব্রিটিশদের সঙ্গেও নাই, আমরা হলাম 3 নম্বরে। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি চলে গ্লিমিপেরাইড, যেটা বাজারে সেক্রিন, লসুকন, ডেকটাস এ নামে পাওয়া যায়। আমরা ইউকের সঙ্গে নাই, ইউএস এর সঙ্গে নাই, আমরা হলাম 3 নম্বরে আছি গ্লিমিপেরাইড। বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ হয় গ্লিমিপেরাইড, সাবকন্টিনেন্টে সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ এটা আমাদের সাবকন্টিনেন্টে খুব ভালো কাজ করে। গ্লিপিজাইড খুব কম ইউজ হয়, এটা ইস্টার্ন দিকে বেশি ইউজ হয়। এরপরে আমরা আসি আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটর। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, জি স্যার। জি শোনা স্যার। যাচ্ছে না? আচ্ছা আচ্ছা। আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটর, এই ড্রাগটা এখন আসলে তেমন বলতে গেলে যে ইউজে হয় না, ঠিক আছে। এটা মানে দেখবা ডেভিডসনে ছোট্ট একটা মানে ইয়া করে দেওয়া আছে, ঠিক আছে। কারণ এটা দেওয়ার পর দেখা যায় এটা কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনে ডিলে করে। আমি খাবারটা খাইলাম, এটা যে অ্যাবজর্পশন হইতে ডিলে করে, ঠিক আছে। যার ফলে দেখা যায় যে পেশেন্টদের অনেক সময় ব্লোটিং হয়, ঠিক আছে। ব্লোটিং হয়, পেটে পেইন হয়, ফ্লাটুলেন্স হয়। রুগী আসে বলে, স্যার আমার তো পেট ফাঁপে থাকতেছে, আমি তো পরিবেশের মধ্যে থাকতে পারি না, আমার সবসময় বাতাস যাচ্ছে, আমার মাঝে মধ্যে পাতলা পায়খানা হচ্ছে। এই যে এটা সোশ্যাল একটা ইন্ডিশন তৈরি হয় ওষুধ খাওয়ার পর, যার ফলে এই ওষুধটা মানে খুব কম চলে। ইন্ডিয়ানরা খুব বেশি লেখে, ঠিক আছে। এই একার বোস এগুলো ইন্ডিয়ানরা খুব লেখে, ইন্ডিয়ানরা চলে। এখন বাংলাদেশে কিংবা ইউকে আমেরিকাতে খুব বেশি ইউজ করা হয় না, ঠিক আছে, খুবই কম, ঠিক আছে। বিশেষ করে আমাদের জাপান, মানে ওই রিজনটা, মানে তোমার হলো যে ইস্টার্ন ফার ইস্ট যেটা বলে আর কি, ঠিক আছে। ওরা ধরো তাইওয়ান, জাপান, এরা ফিলিপিন, এই রিজনটাতে আবার এখনো আলফা গ্লুকোসাইডেজ ইউজ করে। কিন্তু আমরা আমাদের দেশে মানে প্রথম দিকে আমি দেখছি, এখন আর দেখি না, ইউজ হয় না। তোমার নেক্সট আসি আমরা থায়াজলিডোনেডিয়ন, ঠিক আছে। থায়াজলিডোনেডিয়ন এগুলা কয়েকটা আছে, একটা পায়োগ্লুটাজন, একটা রোসিগ্লুটাজন। এটাও একসময় খুব নাম করে আসলো, ঠিক আছে। খুব একদম পুরো মনে করে ঝড়ের বেগে আসলো, খুব ভালো একটা ওষুধ আছে, খুবই ভালো, এত সুন্দর ডায়াবেটিস কন্ট্রোল করে। আমরা তখন মনে করো ইন্টার্ন কমপ্লিট করে কেবল জয়েন করছে আর কি, মেডিকেল অফিসার হিসেবে বিসিএসসি। খুব তখন লিখতাম আমরা। তারপরে আমি যেখানে শিখেছিলাম, দেখা যেত যে অনেক পেশেন্ট আসতেছে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে, এবং তারা তখন খুব গ্ল্যামারাস ড্রাগ হলো রোসিগ্লুটাজন, ঠিক আছে। দেখা যাচ্ছে যে এই ড্রাগ যারা খাচ্ছিল তাদের কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। তারপরে এই ড্রাগটা অলরেডি বিশেষ করে রোসিগ্লুটাজন ইজ ব্যান্ড ডিউ টু কার্ডিয়াক কমপ্লিকেশন, স্পেশালি যাদের কার্ডিয়াক ডিকম্পোজিশন আছে, ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর, একদম কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে। স্টিল পায়োগ্লুটাজন কেউ ইউজ করে, কিন্তু মানে অনেক দেশে মানা করা হয় যে না, আমরা যেহেতু একই গ্রুপ, আসলে এটাও ক্ষতি করে কিনা তো জানি না, কিন্তু যেহেতু স্পেসিফিক রোসিগ্লুটাজন, আবার অনেক দেশে বলছে না রোসিগ্লুটাজন করে, পায়োগ্লুটাজন করে না, যার ফলে পায়োগ্লুটাজন এখন ইউজ করা হয়, কারণ দিস ইজ ভেরি ইফেক্টিভ অ্যাট লোয়ারিং ব্লাড গ্লুকোজ ইন সাম পেশেন্ট, ঠিক আছে। স্পেশালি দ্য ইনসুলিন রেজিস্ট্যান্ট পেশেন্ট, মনে করো খুবই ওবিস, আমরা সিপ্রেপ্টাইড করলাম, করে দেখলাম যে তার শরীরে ইনসুলিন যথেষ্ট আছে, কিন্তু কোনোভাবে তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। ইনসুলিন একদম ভরপুর, শরীরে ইনসুলিনের বাজার, কিন্তু ডায়াবেটিস কমতেছে না। সেক্ষেত্রে দেখা যায় পায়োগ্লুটাজন ভেরি গুড, স্পেশালি তার
নন অ্যালকোহলিক স্টোরি হেপাটাইটিস আছে, লিভারের মধ্যে চর্বি আছে, এদের ক্ষেত্রে খুব সুন্দর যে লিভারের চর্বিও কমাচ্ছে, কমাচ্ছে। তখন দেখা যায় আমরা প্রথমে 1 নম্বর কি ড্রাগ বলছি, মেটফরমিন, তার সঙ্গে পায়োগ্লুটাজোন একটা কম্বিনেশন দেয় বিদেশে, ঠিক আছে। এটা যার ফলে পায়োগ্লুটাজোন এখনো বেঁচে আছে, পায়োগ্লুটাজোন ইউজ করা হয়। নেক্সট, এগুলো হলো লেটেস্ট ড্রাগ, এটা গত 3-4 বছরের মধ্যে বাংলাদেশে আসছে, সারা পৃথিবীতে আসছে। ইনক্রিটিন বেস থেরাপি, এটা আমরা বলি যে DPP4, হ্যাঁ DPP4, এটা খুব, এগুলো হলো যে লেটেস্ট একটা ড্রাগ আসছে, যেটা নিয়ে মানে সারা পৃথিবী এখন এগুলোর উপর খুব ডিপেন্ডেন্ট। DPP4 এটা প্রায় তোমাদের আসে ডি ডাই পিতে পেপটাইডিল, আর লাস্টের পিতে হলো পেপটাইডেস 4, ডাই পেপটাইডিল পেপটাইডেস 4 ইনহিবিটর, ঠিক আছে। এটা হলো ইনহিবিটর, কারণ এটা কি করে যে আমাদের এই ডাই পেপটাইডিল পেপটাইডেস, ঠিক আছে, এটা আমাদের ইনসুলিন যেটা আসে সেটা বন্ধ করে দেয়। খাবার খাইলাম, এর পরিপ্রেক্ষিতে ইনসুলিন তৈরি হওয়ার কথা, এটা বন্ধ করে দেয়। তাহলে এটা যদি আমি বন্ধ করতে পারি, তা পর্যাপ্ত ইনসুলিন তৈরি হবে, আমার গ্লুকোজটা মেইনটেইন হবে, ঠিক আছে। খাওয়ার পরপর, খাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে রিফ্লেক্সে, তোমরা ফিজিওলজিতে কিছু পড়ছিল, তাই না, কিছু হরমোন, গাট হরমোন পড়ছিল, এর রিফ্লেক্সে কিছু ইনসুলিন তৈরি হয়, কিন্তু এই DPP4 এই ইনসুলিনটা তৈরি প্রোডাকশনটা বন্ধ করে দেয়। কিন্তু যদি আমি ইনহিবিট করতে পারি, তাহলে তার বন্ধ করা কেউ নাই, যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি হবে এবং পেশেন্টের গ্লুকোজটা কন্ট্রোল থাকবে। সবচেয়ে বড় কথা, এই হাইপোগ্লাইসেমিয়া করবে না, কারণ পেশেন্ট খাচ্ছে, তার রেসপন্সে ইনসুলিন আসতেছে, পেশেন্ট খাচ্ছেও না, ইনসুলিন তৈরি হচ্ছে না, তাহলে দেয়ার ইজ নো চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া। তো এটা খুবই একটা ট্রিমেন্ডাস ড্রাগ, খুবই ভালো ড্রাগ, সারা পৃথিবীতে কাঁপানো ড্রাগ গত 4 বছরে। এটা আসছে সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, সাক্সাগ্লিপটিন, লিনাগ্লিপটিন। দেখবা যে তোমাদের ফ্যামিলিতে কেন না কেন ডায়াবেটিস আছে, এই গ্লিপটিন, এটাকে আমরা গ্লিপটিন বলি। DPP4 তো একটু বড় নাম, একটু ওভারঅল বলা হয় গ্লিপটিন, গ্লিপটিন চেনা হয়, এটার ডাক নাম হলো গ্লিপটিন, ঠিক আছে। এবং দেখা যায় এটা ট্রিমেন্ডাস একটা ড্রাগ, ঠিক আছে। যদিও মানে লম্বা কিছু ট্রায়াল দেওয়া হয়েছে যে আসলে হার্টে কেমন কাজ করে। হার্টে কাজ করে কে বলে যে হ্যাঁ, যে সিটাগ্লিপটিনটা হার্টে কাজ করে, সিটাগ্লিপটিনটা এটা নিয়ে অনেক খুব মানে আছে যে বিদেশি স্টাডি আছে যে হ্যাঁ না, এ হার্টে খুব ভালো কাজ করে, সিটাগ্লিপটিন ডেফিনেট কাজ করে, ঠিক আছে। আর অন্যান্য ড্রাগ নিয়ে কোনো কথা নেই, কিন্তু সিটাগ্লিপটিন এত ভালো হার্টের কাজ করে, হার্টের ইসকিমিয়া কমায়, ইনফেকশন কমায়, কিন্তু সমস্যা হলো যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, সে কিন্তু রেনাল ইম্পেয়ারমেন্টটা বাড়াই দিতে পারে। তাহলে এই যে 4টা ওষুধের আমি নাম লিখছি, এর মধ্যে সবচেয়ে বেশি আছে দেখো লিনাগ্লিপটিন। তাহলে আমার ওষুধটা খুব দেওয়ার খুব ইচ্ছা, ওষুধটা খুব ভালো। সেক্ষেত্রে যদি সিকেডি রোগী থাকে, কিডনির সমস্যা রোগী থাকে, রেনাল ইম্পেয়ারমেন্ট রোগী থাকে, তাহলে আমি তাকে কি দেবো, লিনাগ্লিপটিন দেবো। লিনাগ্লিপটিন কার্ডিয়াক অত উপকার করে না, গ্লুকোজ ভালো কমায়, একটু দাম বেশি, কিন্তু যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, দিস ইজ ভেরি ভেরি এক্সিলেন্ট ড্রাগ, ঠিক আছে। তাহলে আমাদের এই ইনক্রিটিং বেস থেরাপির মধ্যে নাম্বার 1 হলো DPP4, এরপরে আছে GLP-1 অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। GLP-1 অ্যান্টাগনিস্ট এটা আমাদের, এটাও একটা চমৎকার ড্রাগ। GLP, সি তে হলো গ্লুকাগন, এল থেকে লাইক, পি থেকে হলো পেপটাইড 1। এই GLP-1 এটা হলো তোমাদের সময় ওষুধ। তোমাদের সময় ওষুধ বলতে আমি কেন বলতেছি যে এখন এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, ঢাকায় কিছু কিছু পাওয়া যায়, ঢাকায় কিছু কিছু আসে, কিন্তু এখনো এটা অ্যাভেলেবেল না, ঠিক আছে। ঠিক আছে, কেন অ্যাভেলেবেল না? কারণ এটা একটু দাম বেশি, ঠিক আছে। তাহলে সুবিধা কি, কেন আপনি স্যার আপনি বললেন যে এটা তোমাদের যুগের ড্রাগ? আমরা যখন আমাদেরকে স্যার বলতো যে এই গ্লিপটিন এটা তোমাদের যুগের ড্রাগ, এবং আসলে তাই, আমাদের সময় আমরা যারা প্র্যাকটিশনার আছি গ্লিপটিন লিখি না এমন কেউ নাই। আর আমি তোমাদের বলতেছি GLP-1 হলো তোমাদের যুগের ড্রাগ। কারণ কি? কারণ তোমাদের ফ্যামিলিতে যদি কোনো ডায়াবেটিস পেশেন্ট থাকে এবং ইনসুলিন নেয়, তার কষ্ট তোমরা বুঝতে পারবা। কারো কারো দিনে 3 বার ফুটতে হয়, কারো কারো দিনে 5 বার ফুটতে হয়। আছে না ফ্যামিলিতে ডায়াবেটিস রোগী? আছে না? তো দেখো যে কি কষ্ট একটা, যে সাবকিউটেনিয়াস ইনজেকশন দিচ্ছে, অনেকে দিতে চায় না, অনেকে আপত্তি করে, কিন্তু এই GLP-1 আমাদের সে একই কাজ করবে,
সে ইনসুলিনের মতো কাজ করবে, কিন্তু সেটা নিতে হবে অনেক কম। ঠিক আছে, অনেক কম নিতে হবে, কারণ এটার হাফ লাইফ অনেক বেশি। এটা দেখা যায় হাফ লাইফটা অনেক বেশি। ঠিক আছে, এর মধ্যে দেখা যায় যে কিছু আছে যে আমাদের যেমন আছে কিছু কিছু এক্সেনেটাইট, এটা কিন্তু বাংলাদেশে ঢাকায় অ্যাভেলেবল, অর্ডার দিয়ে আনতে হয়। এক্সেনেটাইট আছে না, লেক্সিনাম এক্সেনেটাইট 1 নম্বরে। এটার মজা হলো এ সপ্তাহে একদিন দিতে হয়, তাহলে এটা মডিফাইড রিলিজ ফর্ম পাওয়া যায়, এটা ওয়ান্স উইকলি। বিশেষ করে এক্সেনেটাইট এমআর যেটা মডিফাইড রিলিজটা, এটা হলো সপ্তাহে তোমার একদিন দিতে হয়। আর যেটা প্লেন এক্সেনেটাইট এটা হলো দিনে 2 বার করে দিতে হয়। তা যেটা মডিফাইড রিলিজ এটার দাম বেশি, এটা হলো সপ্তাহে 7 দিনে একদিন। মনে রাখবা 7 দিনে একদিন। আর লিরাগ্লুটাইড এটা হলো দিনে একবার। তাহলে এটা হলো পেশেন্টের জন্য কতটা মানে সুবিধা, তাই না? যে চিন্তা করে দেখো যে সপ্তাহে একদিন একটা ইনসুলিন দিচ্ছি, আমার সারা সপ্তাহের ইনসুলিনটা হয়ে যাচ্ছে। তাই এটা হলো তোমাদের দিনের ড্রাগ। স্টিল ইট ইজ ভেরি হাইলি প্রাইস ড্রাগ। এটা এখনো সাধারণ জনগণের নাগালের বাহিরে, এই জন্য এখনো এটা ওইভাবে জনপ্রিয়তা হয় নাই। ঢাকায় মাত্র কয়েকজন যারা বড় লোক আছে তারা ইউজ করে। তা তোমাদের যুগের ড্রাগ কেন বলতেছি, যে এটা এখনো তার সেই 15 বছরের ধাক্কায় আছে। যারা তৈরি করে মানে এই ওষুধগুলো তৈরি করার পর 15 বছর পর কিন্তু আর তাদের রয়্যালটি থাকে না। একটা ইন্টারন্যাশনাল ল আছে যে ফার্স্ট 15 ইয়ার্স যারা রিসার্চ করে তৈরি করছে তারা এর রয়্যালটি পাবে, 15 বছর পর কিন্তু সবাই পাবে। ঠিক আছে, সারা পৃথিবী সবাই তৈরি করতে পারবে। তো এখনো 15 বছর হয় নাই, পরে মনে করো অলরেডি 10 ইয়ার্স 10 বছর হয়ে গেছে, হয়তো 5 বছরের পর এটা বাংলাদেশের মতো আমাদের মতো দেশে তৈরি হবে, তখন দাম নাগালের মধ্যে আসবে। তখন এই প্রতিদিন 5 বার করে ইনসুলিন ফোড়া এই কষ্ট থেকে চলে যাবে। কিন্তু আমি হাইলাইট করতেছি কেন, এত গুরুত্ব দিচ্ছি কেন ওষুধটার প্রতি, কারণ এই এতগুলো যে ওষুধ আমরা বললাম, এর মধ্যে একদম প্রমাণিত যে হার্টের উপকার করে সেটা হলো তোমার জিএলপি-1 অ্যান্টাগনিস্ট অ্যানালগ, জিএলপি-1 অ্যানালগ, গ্লুকাগন লাইক পেপটাইড অ্যানালগ। এরা হলো প্রমাণিত, যে বিশাল বড় স্টাডি আছে, 5 বছরের স্টাডি আছে আমেরিকা, ইউএসএ, কানাডা এবং ইউরোপ মিলে, যে এতগুলো ডায়াবেটিসের ওষুধ কোনটা সবচেয়ে হার্টের উপকার করে। দেখা গেছে যে যারা আমরা 5 বছর যাদের জিএলপি-1 অ্যানালগ দেওয়া হয়েছে, এক্সেনেটাইড বিশেষ করে লিরাগ্লুটাইড দেওয়া হয়েছে, তাদের কারো তেমন হার্টের সমস্যা হয় নাই। তো দিস ইজ দ্য ট্রিমেন্ডাস ড্রাগ। কারণ আমরা জানি যে ডায়াবেটিস মানে তার হার্টের অবস্থা সেরা বেড়া, কিডনির অবস্থা সেরা বেড়া। এই জন্য এটা হলো তোমাদের যুগের ড্রাগ। মনে রাখবার তোমাদের যুগের ড্রাগ এক্সেনেটাইড এমআর মডিফাইড রিলিজ সপ্তাহে মাত্র একদিন, এক্সেনেটাইড প্লেন দিনে 2 বার, লিরাগ্লুটাইডটা হলো দিনে 1 বার করে দেওয়া হয়। আরো কিছু কিছু নতুন আসছে যেটা এটা আরো পাওয়া যায় না, ঠিক আছে? লিক্সিসেনাটাইড দিনে 1 বার, ঠিক আছে? অ্যালবিগ্লুটাইড সপ্তাহে 1 বার। অ্যালবিগ্লুটাইড নিয়ে অনেক স্টাডি হচ্ছে, এখনো পুরোপুরি ওয়েস্টার্ন কান্ট্রিতে তেমন পাওয়া যায় না। এটা শুধু মনে হয় কানাডা আর ইউকেতে পাওয়া যায় অ্যালবিগ্লুটাইডটা নিয়ে। কিন্তু এক্সেনেটাইড আর লিরাগ্লুটাইড হলো প্রমাণিত। The last drug, this is also recent drug, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর। ঠিক আছে, এটা সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর। সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর কি জিনিস? যে আমরা যখন কোনো খাবার খাই, আমাদের ব্লাড গ্লুকোজ যখন বেড়ে যায়, সেই গ্লুকোজটা আমরা জানি যে ডিস্টাল আমাদের কিডনিতে যে গ্লোমেরুলাস আছে, সেখানে কালেক্টিং ডাক্ট আছে, সেই ডাকে এই SGLT2 রিসেপ্টর আছে, ওটা দিয়ে তোমার সমস্ত গ্লুকোজটা অ্যাবজর্পশন করা হয়, তাই না? 100% গ্লুকোজ অ্যাবজর্পশন করা হয়। কিন্তু যদি কোনো কারণে আমি ইনহিবিটর ওই গ্লুকোজটা যদি চ্যানেলটা বন্ধ করে দিতে পারি, তাহলে কি হবে? সব গ্লুকোজ ইউরিন দিয়ে বের হয়ে যাবে। তো এটা একটা আয়রন সিস্টেমের ড্রাগ। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে যে অন্য কোনো সমস্যা হচ্ছে না, পেশেন্টের আউটকাম চমৎকার। স্পেশালি যারা খুব ওবিস এবং ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে একটা ট্রিমেন্ডাস ড্রাগ। এটা ড্যাপাগ্লিফোজোলিন আছে, আর হলো এম্পাগ্লুফোজিপিন আছে, দুটো আসছে। ঠিক আছে, আরো আছে ক্যানাগ্লুফোজিপিন আছে। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি চলে হলো এম্পাগ্লিফোজিনটা সবচেয়ে বেশি হয়। এম্পাগ্লিফোজিন আমাদের এম্পা নামে পাওয়া যায়, জার্ডিয়ান্স নামে পাওয়া যায়,
এটা আমাদের দেশে খুব ভালো চলে। তাহলে তোমার মনে করছে আমি শুধু একটাই লিখছি কারণ এটা প্রথম আসছিল, ডেফা গ্লিফোজিন প্রথম আসছিল, তারপরে আসছে তোমার ক্যালাগ্লিফোজিন, এমফাগ্লিফোজিন। আমাদের দেশে ডেফা খুব কম চলে কারণ এটার দামটা বেশি ছিল, কিন্তু এমফাগ্লিফোজিন এটার দামটা কম এবং এটা আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ করা হয়। এবং এটা আমরা কি বললাম যে এটা সবচেয়ে ভালো কোথায়, যাদের ওবিস ডায়াবেটিস এদের ক্ষেত্রে খুব ভালো ওষুধ। দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ওজন কমায় এই ডেফা গ্লিফোজিন অথবা এমপাগ্লিফোজিন, এক কথায় হলো সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর। এটা একটা ট্রিমেন্ডাস ড্রাগ। কিন্তু সমস্যা কি, কি সমস্যা হতে পারে আইডিয়া করো? ইনফেকশন স্যার। স্যার এটা সোডিয়াম লেভেলটা কমে যেতে পারে বডিতে। আর সুন্দর সুন্দর আলাপ হচ্ছে। একটা হাইপোগ্লাইসেমিয়া, একটা হলো হাইপোনেট্রিমিয়া। আর ইনফেকশন করতে পারে। স্যার ভেরি গুড, যে ইউরিন দিয়ে তো গ্লুকোজ বার হয়ে যাবে। গ্লুকোজ ইজ এ ভেরি গুড মিডিয়া ফর অর্গানিজম, ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাস, তাই না? তা যার ফলে এত প্রস্রাব দিয়ে তার বের হয়ে যাবে, গ্লুকোজ বের হয়ে যাবে। সেই প্রস্রাব যদি লেগে থাকে ঠিক মতো যদি ওয়াশ না করা হয়, দ্যাট ইজ এ ভেরি গুড মিডিয়া ফর ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাস। তাহলে জেনিডিয়াল ক্যান্ডিডিয়াসিস হতে পারে, ইউটিআই হতে পারে। ভেরি গুড, দিস ইজ দা। আসলে হাইপোনেট্রিমিয়া খুব কম করে, ঠিক আছে, খুব মিনিমাম পরিমাণে সোডিয়াম বের হয়ে যায়, যেটা হাইপোনেট্রিমিয়া করে না। আমাদের বডি হেমোস্টেসিস এটা মেনটেন করে ফেলে, ঠিক আছে। খুব গ্লুকোজ যেটা বাড়ায়, আমাদের হাইপো যখন হবে ও সার্কিট ব্রেকারের মতো, ওই পরিমাণে আর গ্লুকোজ আর বাড়তে দেয় না। হাইপোগ্লাইসেমিয়া হবে এমন পুরো গ্লুকোজ সে বাড়াতে দিবে না, এটা সার্কিট ব্রেকারের মতো। যার ফলে সোডিয়াম এবং গ্লুকোজ হাইপোনেট্রিমিয়া কিংবা হাইপোগ্লাইসেমিয়া নিয়ে চিন্তা নাই, চিন্তা হলো ইনফেকশন, জেনিটারি ইনফেকশন। যার ফলে এই ওষুধ যাকে দেওয়া হবে তাকে বলতে হবে প্রত্যেকবার প্রস্রাব করার পর আপনি ভালো করে আপনার জেনিটেলিয়া পরিষ্কার করবেন, ঠিক আছে। আপনার প্রস্রাবের রাস্তা ভালো করে পরিষ্কার করবেন, শুকনা রাখবেন, শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে রাখবেন, ঠিক আছে। কারণ ওষুধটা হলো খুবই ভালো, ভেরি গুড ড্রাগ। রিসেন্ট কিছু স্টাডি বলতেছে যে না, এটা হার্টের সব উপকার করে। আমরা শুধু GLP-1 বলতেছি অনেক দাম, এর দাম তো কম, এর মাত্র 20-25 টাকা দাম। এটা হার্টে উপকার করে, আনস্টেবল অ্যাঞ্জিনা, স্ট্রোক এবং দেখা থেকে ঠেকায়। এটা নতুন যেটা স্টাডি বলতেছে, ডেভিডসনও আসছে এটা, যে এটা তোমার এমআই এর রোগীকে যদি আমরা হার্টের রোগী, ইসকেমিক হার্ট ডিজিজ রোগী দিই, স্ট্রোকের রোগী দিই, আনস্টেবল অ্যাঞ্জিনা রোগী দিই, তাহলে এদের ইমপ্রুভ করতেছে, এদের কন্ডিশনটা খুবই ইমপ্রুভ করতেছে। কিন্তু শুধু পেশেন্টকে আমরা একটা কথাই বলবো যে বাবা তুমি তোমার প্রস্রাব করার পর ভালো করে তোমার জেনিটালিয়া পরিষ্কার করবা, শুকনা কাপড় দিয়ে মুছে রাখবা, এটা ঠিক আছে না? তার ফলে আমরা এটা দুটো জিনিস দেখতেছি, যেটা ভেরি গুড ড্রাগ ফর ওবিস পেশেন্ট এন্ড ভেরি গুড ড্রাগ ফর কার্ডিয়াক পেশেন্ট, ঠিক আছে না? তো এখন অলরেডি তোমার সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 আমরা অলরেডি ইউজ করি, আমরা ডিকিপ্রোফেন ইউজ করি। GLP-1 খুব কম, দাম অনেক বেশি, কিন্তু তোমরা যখন ডাক্তার হবা GLP-1 অ্যানালগ হবে তোমাদের ওষুধ। তো আমার কাছে মনে হয় একদিনের জন্য বেশি হয়ে গেল নাকি? আমার কাছে একটু পরের দিন ইনসুলিনটা পরের দিন পড়ে নাকি, ঠিক আছে না? তো থ্যাংক ইউ সবাইকে সময় দেওয়ার জন্য। কারো কোনো কোশ্চেন? সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। আমি আবার বললাম যে ভেরি গুড, আমি আবার বললাম যে খুব মিনিমাম পরিমাণে সোডিয়াম বাড়ায়, যেটা কখনোই হাইপোনেট্রিমিয়া করবে না, অতএব প্রয়োজন নাই। রুগীকে বলতে হবে যদি আপনার প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাবের রাস্তা লাল হয়ে ওঠে, সঙ্গে সঙ্গে ডাক্তার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এইটা তোমাকে কাউন্সিলিং করতে হবে। কারণ দেয়ার ইজ এ চান্স অফ ডেভেলপিং জেনিটাল ক্যান্ডিডিয়াসিস এন্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ক্লিয়ার? ঠিক আছে, আর এনি কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ আরে আমি 2 বছর খাইছি, আর কি বলবো। এটা দিস ইজ দ্য নাম, মানে সারা পৃথিবীতে 2টা মাত্র ওয়েট কমানোর ওষুধ FDA অ্যাপ্রুভড ওজন কমানোর সারা পৃথিবীতে 2টা ওষুধ, একটা অপারেশন। 2টা ওষুধ কি কি? 1 নম্বর হলো মেটফরমিন, যেটা বাংলাদেশের ঢাকা শহরের অর্ধেক মানুষ খায়, এবং বিলিভ ইট অর নট, যারা অভিনয় শিল্পে আছেন তারা মেটফরমিন সবাই খায়।
ঠিক আছে, আমেরিকায় 50 বছরের উপরে যে পপুলেশন আছে তারা 90% মেটফরমিন খায় ডিউ টু রিডিউসড ওয়েট, আমেরিকাতে ওজন কমানোর জন্য। নাম্বার 1 ড্রাগ। 2 নম্বর হলো ওজন কমানোর জন্য মেটফরমিন। নাম্বার 2nd হলো অর্লিস্টেট, যেটা জেনিকল নামে পাওয়া যায়, কিন্তু দিস ইজ সো কস্টলি। ঠিক আছে, একটা ট্যাবলেটের দাম প্রায় 150 টাকা 100 টাকা এরকম। কোনো সমস্যা নাই, কোনো সাইড এফেক্ট নাই, একমাত্র যদি সিকিডি হয়, কিডনি নষ্ট হয়ে গেছে, তাদের দেওয়া যাবে না। ও মেটফরমিন ব্যাপারে আমি একটা কথা বলতে ভুলে গেছি, ভেরি গুড তুমি প্রশ্নটা তোলার জন্য, যে কাদের দেওয়া যাবে না মেটফরমিন। মেটফরমিন আমরা বললাম যে 5% এত আনবেয়ারেবল সাইড ইফেক্ট হয় জিআই, যে পেট ফুলে যাচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, পেট কাম্পিং হচ্ছে, বমি হচ্ছে, তাদের দেওয়া যাবে না। আর যাদের কিডনি একদম সিকেডি স্টেজ 4-5 কিডনি নষ্ট হয়ে গেছে, যদি স্টেজ 1-3 হয় তাও দেওয়া যাবে। যাদের জিএফআর গ্লুমেরুলার ফিল্ট্রেশন রেট লেস দ্যান 45 তাদেরও দেওয়া যাবে ডোজ কমে। কিন্তু যাদের লেস দ্যান 45 জিএফআর, যাদের সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, রেনাল ফেইলিওর স্টেজ 4-5, তাদের কিন্তু মেটফরমিন দেওয়া যাবে না। তাছাড়া যে কেউ মেটফরমিন খাইতে পারে, আমি 2 বছর খাইছি, ঠিক আছে, ওয়েট কমে, বেশ ভালো কমে। এটা 500 মিলিগ্রাম বিডি। এটা বাজারে 2টা ফর্মে পাওয়া যায়, একটা প্লেন মেটফরমিন পাওয়া যায়, আর একটা হলো মেটফরমিন এক্সআর পাওয়া যায়। দেখবা যে মেটফরমিন যেমন নোবেসিট, নামে দিচ্ছে নোবেসিট, ওবেসিটি নো ওবেসিটি, নোবেসিট বাজারে ইনসেপ্টা কোম্পানি আছে, আর ইয়ার আছে কমেট স্কোয়ারে, আর বিভিন্ন কোম্পানির আছে। ঠিক আছে, তো নোবেসিট মানে আমার মনে রাখতে সুবিধা হয়তো, নো ওবেসিটি থেকে নোবেসিট। তো এটা হলো 2টা ফর্মে পাওয়া যায়, একটা প্লেন আর একটা হলো এক্সটেন্ডেড ফর্ম। প্লেনটা ফর্মটা কি, এর মধ্যে কোনো এন্ট্রি কোটেড নাই। তো যাদের পেটের সমস্যা হচ্ছে, সেই 25% যাদের মাইল্ড জিআই সিমটম হচ্ছে, তাদেরকে বলে আসে, বলে স্যার আমি তো এটা খাওয়ার পর একটু অসুস্থ লাগতেছে, পেটটা কেমন কেমন করতেছে। তখন আমি কি করি, নোবেসিট প্লেনটা বাদ দিয়ে নোবেসিট এক্সআর, তখন কি করে মেটফরমিন এক্সআর এক্সটেন্ডেড রিলিজ দিই। দিস এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট ইজ কোটেড, এন্ট্রি কোটেড, যার ফলে এটা জিআই সিস্টেমে যায়, এটা ভাঙে না। ওটা কোথায় যায় ভাঙে, জেজুনুমে যায় ভাঙে। তাহলে যার হচ্ছে কি, তার জিআই আপসেট হচ্ছে না, স্টমাক ডিসকমফোর্ট হচ্ছে না, দামটা একটু বেশি। ওটার দাম 8 আনা, এটার দাম 1.5 টাকা, কিন্তু তাও 1.5 টাকা মার্জিন দিত। আমি এক্সট্রা ছাড়া লিখি না, কারণ রোগীর কষ্ট হবে, তারপর আবার আসে, আবার দিব চেঞ্জ করে, আমি এক্সট্রা লিখি। দেখবা তোমাদের স্যাররা সবাই এক্সট্রা লিখবে, কারণ ওটার মধ্যে এন্ট্রি কোটেড আছে, দ্যাট ডাজ নট হ্যাম্পার, মানে ডাজ নট কজেস জিআই আপসেট, বুঝছো না, এটা জিআই আপসেট করবে না পেশেন্টকে। তাহলে সরাসরি আমি সাধারণত ডায়াবেটিসের জন্য হাইয়েস্ট 2000 পর্যন্ত দেওয়া যায়, 500 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, 2000 পর্যন্ত দেওয়া যায় মেটফরমিন। কিন্তু যদি আমরা ওয়েট কমাতে চাই, তার 500 মিলিগ্রাম বিডি দিনে 2 বার করে। আর একটা কি অপারেশন আছে, হ্যাঁ, আরো, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম 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 হুম। এটা যদি বলা হচ্ছে যে 3 সপ্তাহ, একটানা 3 সপ্তাহ বেশি কিটোডায়েট, এর বেশি করা যাবে না। ওয়েটটা কমায় নিয়ে, ঠিক আছে, ওয়েটটা কমায় নিতে হবে, 3 সপ্তাহ বেশি কিটোডায়েট করা যাবে না। 3 সপ্তাহের মধ্যে ওয়েটটা কমায় নিয়ে আসে, তারপর রেগুলার এক্সারসাইজ আর নর্মাল ডায়েটে ফেরত যাইতে হবে। ঠিক আছে, কিন্তু নট মোর দ্যান 3 উইকস। ঠিক আছে, ড্রাগগুলো তো আমরা দিব, তাই না? মানে যে বাইকোয়ানাইট, সালফোনাইড, এই ড্রাগগুলো আমরা খাওয়ার আগে দিব না, মানে আগে খেতে বলবো না পেশেন্টকে? ভেরি গুড, খুব সুন্দর কোশ্চেন করছো। কে কোশ্চেন করলা, কি নাম? স্যার আমার নাম কুটিয়া আক্তার। আচ্ছা, খুব সুন্দর চমৎকার কোশ্চেন করছো। আমরা যতগুলো ওষুধ পাইলাম ম্যাক্সিমাম কিন্তু খাওয়ার পরে দিচ্ছি, এক্সেপ্ট সালফোনাইলুরিয়া। সালফোনাইলুরিয়া আমরা খালি পেটে দিব, মেটফরমিন সবসময় ভরা পেটে দিব, কারণ অলরেডি আমি বলছি মেটফরমিন কিন্তু জিআই আপসেট করে। খাবারের সঙ্গে সঙ্গেও চলে গেল, কোনো সমস্যা নাই, কিন্তু খালি পেটে দিলে সমস্যা। গ্লিপটিনের ব্যাপারে অনেক ব্যাপার আছে, অনেক গ্লিপটিন, কেউ বলে খালি পেটে, কেউ বলে ভরা পেটে। খালি পেটে দিলে সমস্যা নেই, গ্লিপটিন দিতে পারো তুমি, গ্লিপটিন খালি পেটে দিতে পারো। ঠিক আছে, এটা কোনো ধরা বাঁধা সীতা গ্লিপটিন লাগে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। পাইগ্লোডাজোন লেখার সুযোগ না হইতে পারে। আর ইনসুলিন তো সব, ইনসুলিন অলওয়েজ খালি পেটে। SGL2 এটাকে খালি পেটে ভরা পেটে এগুলো কোনো ধরা বাঁধার নিয়ম নেই, কিন্তু খালি পেটে দিতেই হবে ম্যান্ডেটরি, সেটা হলো সালফোনাইলুরিয়া। ভরা পেটে দিতেই হবে ম্যান্ডেটরি, সেটা হলো মেটফরমিন। ঠিক আছে স্যার, GLP-1 কি স্যার ওরাল রুটে নাকি স্যার? ওরাল ওরাল ওরাল। ঠিক আছে, GLP-1
জি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, এগুলো সব ইনসুলিন ইনজেক্টেবল সাবকিউটেনাস। গ্লুকাগন লাইক পেপটাইড 1 এটা পুরো ইনক্রিটিক বেস দুটো আছে, একটা হলো DPP-4, একটা হলো GLP-1। এর মধ্যে DPP-4 গুলো সবগুলো ট্যাবলেট, আর GLP-1 হলো ইনসুলিন ইনজেকশন। এটা বডি ওয়েট অনুসারে, ঠিক আছে, বডি ওয়েট অনুযায়ী দেখতে হবে, তার বডি ওয়েট অনুযায়ী দেওয়া হয়, একবারে দেওয়া হয়, ঠিক আছে, ওয়ান্স ডেইলি। এটা বডি ওয়েট অনুযায়ী 0.25 কেজি হিসাব আছে আর কি। হ্যাঁ, আমার ঠিক একদম তখন মনে নেই, কারণ আমি প্র্যাকটিস করি না, এটা দাম বেশি তো লেখা কম হয়, বুঝছেন? একজন হ্যাঁ, এই পেশেন্ট জন্য 3D মেইনটেইন করে, ডায়েট, ডিসিপ্লিন এন্ড ড্রাগস, তারপরেও তার হচ্ছে ব্লাড গ্লুকোজ কমতেছে না, এটা কি কারণ হতে পারে? এখন ব্লাড গ্লুকোজ কমছে না, ভেরি গুড কোশ্চেন। তাহলে আমি প্রথমে দেখবো যে তার শরীরে ইনসুলিনটা কেমন আছে, ঠিক আছে না? তাহলে ইনসুলিন দেখার উপায় হলো সি পেপটাইড করা, কারণ সরাসরি ইনসুলিন দেখা যায় না। ইনসুলিনের দুটা বাহুর মধ্যে একটা মাঝখানে সি পেপটাইড থাকে, আমরা ওটা মেজার করে দেখি যে তার শরীরে ইনসুলিন কেমন ছিল। যদি আমি দেখি যে ইনসুলিন নর্মাল আছে কিন্তু ইনসুলিন কমতেছে না, তার মানে তার হলো ইনসুলিন রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে, তাহলে তাকে আমি পায়োগ্লুটাজন, মেটফরমিন এগুলো বাড়াই দিব, ইনসুলিন সেন্সিটাইজার বাড়াই দিব এবং পায়োগ্লুটাজন বাড়াই দেবো, এটাও ইনসুলিনের কাজ বাড়ায় দেয়। আর যদি দেখি আমি যে সি পেপটাইড অনেক কম, তার মানে কি তার ইনসুলিন শরীরে নাই, তাহলে হয় আমি তাকে সেক্রোডাগগ দিব সালফোনিউরিয়া প্লাস ইনসুলিন আলাদা করে সাপ্লিমেন্ট দিব। মানে আমাকে তাহলে সি পেপটাইডটা করে বুঝতে হবে তার শরীরের মধ্যে ইনসুলিনের কি অবস্থা, সেভাবে আমাকে অ্যাপ্রোচ করতে হবে। ক্লিয়ার? স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। ঠিক আছে। আর সরাসরি হ্যাঁ, এটা অ্যাভেলেবল টেস্ট, সেটা সব জায়গায় করা হয়, একটু কস্টলি কিন্তু অ্যাভেলেবল টেস্ট। এটা আসলে শরীরে ইনসুলিন কেমন আছে দেখা হয়, ঠিক আছে? তো সি পেপটা মনে করো আমাদের শরীরে যখন ইনসুলিন বেটা সেল তৈরি করে, তোমার ইনসুলিনের ডিভিশনে দেখবা কিংবা তোমাদের ইয়াতে যে দুটো ইনসুলিনের যে হ্যান্ড আছে, বাহু আছে, এটাকে কানেক্ট করে হলো সি পেপটাইড। তো ইনসুলিন ব্লাডে আসার পরে কিন্তু এটা প্রোটিন, এটা কিন্তু ডিজলভ হয়ে যায়, বেশিক্ষণ থাকে না। আমরা যদি ইনসুলিন ব্লাড কালেক্ট করি তার মধ্যে কিন্তু ইনসুলিন সঙ্গে সঙ্গে ভেঙে যায়, কিন্তু সি পেপটাইড এই প্রোটিনটা ভাঙে না, সে অনেকক্ষণ থাকে, কমপক্ষে অ্যাটলিস্ট 24 আওয়ার থাকে। যার ফলে পেশেন্টের শরীরে কি পরিমাণে গ্লুকোজ আছে এটা বুঝতে গেলে সি পেপটাইড করি আমরা, ইনডাইরেক্টলি করি, এটা ডাইরেক্টলি ইনসুলিন দেখা যায় না। স্যার ডায়েট প্ল্যানটা কিভাবে দিব আর কি স্যার, অ্যাজ এক্সাম্পল স্যার একটা এক্সাম্পল আসলে যেটা বলি আমরা যে কার্বোহাইড্রেট যে বললা যে 50% এনার্জি, এখন আমাদের নর্মালি এনার্জি কত লাগে 2200 কিংবা 2000, তাই না? আচ্ছা 2000, তার মানে 1000 তোমার লাগবে হলো তোমার কার্বোহাইড্রেট। তাহলে তোমার 1 গ্রাম কার্বোহাইড্রেট তোমার কতটুকু এনার্জি আনে মনে আছে? মনে হয় 4 ক্যালোরি, ঠিক আছে, 4 ক্যালোরি, 4 কিলো ক্যালোরি, ঠিক আছে। আর ফ্যাট আনে হলো তোমার 9, তাই না? তাহলে মনে করো 2000 এর মধ্যে 1000 লাগবে হলো আমার কার্বোহাইড্রেট থেকে নিবো আমি। তাহলে আমি কার্বোহাইড্রেট থেকে যদি নেই তাহলে 4-250, ঠিক না? 250 হলে তাহলে 250 গ্রাম আমার কার্বোহাইড্রেট লাগবে, তাহলে মোটামুটি 1 পোয়ার মতো হচ্ছে, তাই না? এটা আমার সারা দিনের মধ্যে আমার 3 ভাগে ভাগ করে দেবো আমি, 1 পোয়া কিন্তু ভাত না, এটা মনে করো। তাহলে এটা হিসাব করে দেখো, তাহলে যদি রাইস খাইতে চায় সারাদিনে, তোমাকে এই 250টা 3 ভাগে ভাগ করে দাও তুমি, এটা হলো সারাদিন তার খাবার। আর সে যদি আমরা বলি যে সবচেয়ে বেশি গ্লুকোজ কম থাকে রুটিতে, গমের রুটিতে, ঠিক আছে, যার ফলে গমের রুটি খাইতে গেলে ওখানে হিসাব করে ওয়েটটা নিয়ে নিতে হবে যে একটা চাপাতি মানে একটা রুটির ওজন কত হচ্ছে, সেটার সঙ্গে 4 গুণ করতে হবে, সেই হিসাব করে মোটামুটি মনে করো 250 গ্রাম কার্বোহাইড্রেট, 250 গ্রাম 1000 পূর্ণ হলো। তারপরে মনে করো 15% আমি তাকে 30% মনে করো যে আমি তাকে 35% আমি তাকে ফ্যাট দেবো। তাহলে ফ্যাট 9 হলে তোমার 3 নং 27, প্রায় 300 গ্রামের মতো ফ্যাট, যেটা আমরা নিতে পারি হলো অলিভ অয়েল, সবচেয়ে বেস্ট, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট অয়েল হলো অলিভ অয়েল, তারপর সানফ্লাওয়ার অয়েল, এগুলো আমরা হিসাবে থাকতে হবে 300। জন্য আমরা যে ফ্যাট আলাদা করে ফ্যাট খাবে না, খাবারের মধ্যে যেটা ফ্যাট সে দিবে, অলিভ অয়েল দিবে, সানফ্লাওয়ার অয়েল দিবে, এটা দিয়ে রান্না করে খাবে, এতে কাভার হয়ে যাবে আর খাবারের মধ্যে যেটুকু আছে। আর বাদ বাকি প্রোটিনটা আমরা বলছি আমি যেটা, সেটা মনে রাখবা যে 1 গ্রাম পার কেজি আমার ওয়েট 70, তাহলে 1 পোয়া ভাগের 1 ভাগ 70 গ্রাম, তাহলে 28 ধরলাম, 1 পোয়া 4 ভাগের 1 ভাগ, তাহলে একটা হিসাব করে নাও এই পরিমাণ মাংস আমার 3 বেলার মধ্যে থাকতে হবে, ঠিক আছে?
সেটা এখন হিসাব করে নিতে হবে। যদি আমি ডায়েটিশিয়ান না, এটা গ্রোস যেটা আমি চেম্বার বুঝে আর কি, ঠিক আছে। ডেভিডসনের মধ্যে যেটাকে বাছাই করে নেওয়া, আরো সূক্ষ্মভাবে নিতে গেলে ডায়েটিশিয়ানরা আরো কিছু বলে, কিন্তু এটা হলো গ্রস, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে খেয়ে মানে একদম এটা মানে কোরআন হাদিস না যে পরে করা যাবে না আর কি, হ্যাঁ ঠিক আছে না, এটা পরে করতে পারবে, সমস্যা নেই। যখনই মনে হবে তখনই খেয়ে নিবে, হয়তো ইফিকেসি কমে যায়। একটা কথা মনে রাখবা যে আমরা বলি যে গ্যাসের ট্যাঙ্ক খালি, তাহলে দেখা যায় এর অ্যাবজর্পশনটা অনেক বেশি, তাই না? যে অ্যাসিডিক এনভায়রনমেন্টালে সমস্যা হয়, অ্যাবজর্পশনটা কমে যায়। তোমার ফোটন মিলিমিটার গুলো আগে কাজ করলে কাজটা ভালো করে। তো এরকম খাইলে কি কাজ করবে না? না করো, মানে কি হবে, অ্যাভেলেবিলিটি কম হবে, হয়তো যেটা 95% হয়তো সেটা হয়তো 80% হবে, কিন্তু কাজ করবে, যার ফলে সে খাবে, ঠিক আছে, কিন্তু গ্যাপ দিবে না ওষুধটা। স্যার স্যার একটা পেশেন্ট যার হচ্ছে সিপিএপ করার মতো হচ্ছে অ্যাবিলিটি নাই, তার ফিনান্সিয়াল হয়তো ক্রাইসিস, সেক্ষেত্রে কি মানে অন্য কোনো ওয়ে আছে কিনা যে হচ্ছে তার আরেকবার স্যার হচ্ছে যখন হচ্ছে তার মানে ডায়েট ডিসিপ্লিন এবং সে হচ্ছে ইউরিয়াস ড্রাগ নিচ্ছে, তারপর তার ব্লাড গ্লুকোজ কমছে না, তো সেক্ষেত্রে তো টেট করে দেখবো ইনসুলিন লেভেলটা কেমন আছে ব্লাডে, তো তার হচ্ছে মানে ওই মেটফরমিন দাও, স্যার সে যদি কষ্টটা বেয়ার করতে না পারে সেই ক্ষেত্রে আর কি মেটফরমিন দাম তো সবচেয়ে কম স্যার। স্যার তাহলে কি যে তার হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল কমতেছে কিনা, মানে জাস্ট ওষুধটা চেঞ্জ করে দিয়ে সালফার মেটফরমিন তো সেন্সিটাইজার দাও, ঠিক আছে। তাহলে আমি যদি মানে আমি যেটা করি, তাহলে আমি চিন্তা করলাম যে সে পরীক্ষা করাবে না, সে জানে না, তাহলে আমি একটা কি করি, একটা সকালবেলা খালি পেটে আমি তাকে একটা সালফোনিল ইউরিয়া দিই। এ কি করবে, সে কিলোটাও গপ, সে কিছু ইনসুলিন বাড়াবে। তো সকালটার উদ্দেশ্য কি, কারণ তার যদি হাইপো হয় তাহলে সারাদিন সে টের পাবে, সে খায় দেয়, সমস্যা নেই। রাতের বেলা আমি রাতের বেলা যদি আমি সালফোনিল ইউরিয়া দিই আর ঘুমের মধ্যে হাইপো হয়ে যায়, তাহলে কি হবে, ডেড ইন বেড সিনড্রোম, দেখি ঘুমের মধ্যে মরে থাকবে, তাই না? অতএব সালফোনিল ইউরিয়া অলওয়েজ সকালে, তাহলে সকালবেলা আমি সালফোনিল ইউরিয়া দিলাম। আর মেটফরমিন এ যেহেতু হাইপো করে না, একে আমি সেন্সিটাইজার, যেটুকু ইনসুলিন আসবে তার কাজ বাড়াবে, একে রাত্রে দিই। যে রোগী সিপিএপ ট্রিট করতে পারবে না, যে রোগী কাজ করতে পারবে না, যে পরীক্ষা করতে পারবে না, কিন্তু তার ডায়াবেটিস বেশি, তাকে আমি সকালবেলা দিই সালফোনিল ইউরিয়া, রাতের বেলা দিই মেটফরমিন। এটা অবশ্য আমার নিজস্ব আবিষ্কার। তাহলে কি হলো, সকালবেলায় তার সিক্রেটক ইনসুলিন বাড়লো, এবার রাতের বেলা আমি মেটফরমিন দিলাম, এটা হাইপো করবে না, তার কোনো সমস্যা নাই, এবং যে ইনসুলিনটা তৈরি হলো সেটাকে সে কাজে লাগাচ্ছে, সেন্সিটাইজার করতেছে। বুঝতে পারছি আমি? ঠিক আছে, 100% আমার আজমা আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মেটফরমিন ইজ এ ভেরি ভেরি গুড ড্রাগ, ঠিক আছে, কিন্তু কোনোদিন কোনো কোম্পানি বলবে না স্যার আমার কোম্পানি মেটফরমিন আছে। হ্যাঁ, যে বললাম তোমাকে নোভেসিট এক্সআর পাওয়া যায়, এক্সটেন্ডেড রিলিজ, তারপরে তোমার ইনসেপ্টার নোভেসিট এক্সআর আছে, বেক্সিনকোর ইনফরমেট এলএ আছে, এগুলো সবচেয়ে বেশি চলে, কোয়ালিটি কোম্পানি তো। যদি ইনফরমেট এলএ এটা ব্যান করছে এফডিএ, ওরা যে কোটিংটা করতো এটা নিয়ে, মেটফরমিন নিয়ে ওদের আপত্তি ছিল, এটা তোমরা দেখছো কিনা, গত বছর আসছিল, যার ফলে আমি মানে ইনসেপ্টারটা আসতে ভালো, নোভেসিট এক্সআর, স্কোয়ারটাও ভালো, কমেট এক্সআর, এগুলো আছে, ঠিক আছে, এগুলো তো আমার লিভারের পেশেন্টকে কি মেটফরমিন দেওয়া যাবে? লিভারের সমস্যা হ্যাঁ দেওয়া যাবে, ঠিক আছে। একমাত্র আমি কি বললাম তখন, যদি সিকেডি হয়, ক্রনিক রেনাল ডিজিজ হয়, এবং তাও স্টেজ 4-5, যেখানে ইজিএফআর এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট লেস দ্যান 45 হয়, তাহলে দেওয়া যাবে না, তাছাড়া দেওয়া যাবে। জি স্যার, থ্যাংক ইউ। আর স্যার আমরা গ্লিকাজাইডের সাথে অনেক সময় দেখি যে স্যার লিনাগ্লিপটিন আর হচ্ছে এমফাগ্লিফ্লোজিন একসাথে দেয়, এটা কেন স্যার? ও এটা আচ্ছা, কোশ্চেনটা তুমি রাখো, আমরা পরের কম্বিনেশন পড়বো যে সালফুরিয়ার সঙ্গে যদি প্রথমে কোনটা দিয়ে শুরু করব, কাজ না করলে তারপরে কোনটা যাব, ঠিক আছে, এরকম একটা ছক আছে। যেটা দেয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করো যে একটা ওষুধে নাও তো হইতে পারে, তখন কোনটার সঙ্গে কোনটা দিব এটা আমরা আলোচনা করব, ঠিক আছে।
তো ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা ওজন কমানোর জন্য একটা জিনিস বাদ গেছে, ওষুধ আমরা বলছিলাম দুইটা, মেটফরমিন আর অরলিস্টার, আর একটা হলো অপারেশন বেরিয়াট্রিক সার্জারি, যেটা হলো স্টোমাকটাকে অপারেশন করে 4 ভাগের 1 ভাগ ওপেন রাখা হয় আর 3 ভাগটা পকেট করে দেওয়া হয়, একদম দরজা বন্ধ করে দিয়ে সেলাই করে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, এটা কার করা হয়েছিল? দুজনের নাম বলো। জীবন বাঁচাতে দুজনের লোকে করা হয়েছিল এটা, একজন খেলোয়াড় একজন গায়ক। ক্লু দিলাম। স্যার মাইকেল, হুম, স্যার মাইকেল মাই স্যার আদনান ভেরি স্যার গুড, আদনান সামি, এই গায়ক আদনান সামি। ঠিক আছে, ভেরি গুড। এখন খেলোয়াড়ের নাম বলো। ম্যারাডোনা, ম্যারাডোনা। ঠিক আছে, বেরিয়াট্রিক সার্জারি করা ছিল ম্যারাডোনার, করে আসছে, আছে এটাও জানি না। হ্যাঁ, ম্যারাডোনা করছিল বেরিয়াট্রিক সার্জারি, আর হলো আদনান সামির বেরিয়াট্রিক সার্জারি করা আছে। ঠিক আছে, এটা বেরিয়াট্রিক সার্জারি মানে আসলে দুটা ওষুধ আর একটা প্রসিডিউর সারা পৃথিবীতে ওয়েট কমানোর, তাছাড়া এর কোনো চিকিৎসা নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, সামনাসামনি ক্লাস নেওয়ার আশায় আবার তোমাদের ভ্যাকসিন সামনাসামনি ক্লাস না নিয়ে মজা নেই, কারো চেহারা জানা যাবে না, বুঝছো না, সমস্যা। তো ঠিক আছে, বেস্ট অফ লাক, দেখা হবে আবার। হ্যাঁ, আচ্ছা, খোদা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার